হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলি নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 699 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রাখা হয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এই জন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি নিয়ে, ঠিক আছে? তো দেখো, গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে বলা যায় যে এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত। এবং শ্রীগুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত এই গুপ্ত সাম্রাজ্য পরবর্তীকালে সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময়কালে বিশালতা বা বলা যায় যে ভারতবর্ষের এক সুবিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে, বা বলা যায় যে ভারতের এক সুবিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা অর্পণ করেছিল, ঠিক আছে? তো গুপ্ত সাম্রাজ্য কিন্তু ভারত ইতিহাসের শক্তিশালী সাম্রাজ্যের মধ্যে অন্যতম ছিল। তো এই গুপ্ত সাম্রাজ্যকে আবার স্বর্ণযুগও বলা হয়। এই যে গুপ্ত যুগের যে সময়কাল, সেই যুগকে আবার স্বর্ণযুগও বলা হয়। কিন্তু বলা যায় যে উত্থানের পর পতন, এটাই কি কালের নিয়ম। তো সেহেতু এই গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটলেও বা গুপ্ত যুগের উত্থান ঘটলেও তার কিন্তু পরবর্তীকালে কি হয়? পতন হয়, ঠিক আছে? তো এই পতনের পেছনে কোনো একটি নির্দিষ্ট কারণ দায়ী ছিল না, ঠিক আছে? তো এর পেছনে একাধিক কারণ পরিলক্ষিত হয়। এবারে আমরা একে একে সেই বিভিন্ন কারণগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমতম কারণস্বরূপ বলা হয়েছে যে দুর্বল ও অযোগ্য উত্তরাধিকারী, ঠিক আছে? তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে সম্রাট স্কন্দগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সিংহাসনে যারা বসেছিলেন, যেমন পুরগুপ্ত, বুধগুপ্ত, এছাড়া কি নরসিংহগুপ্ত, তারা অত্যন্ত দুর্বল ও অযোগ্য ছিলেন। তো এত বড় একটি বিশাল সাম্রাজ্য শাসন করার মতো যোগ্যতা বা দক্ষতা তাদের ছিল না, ঠিক আছে? তো আমরা একেবারে প্রাথমিক পর্ব থেকে দেখি গুপ্ত সাম্রাজ্যের মধ্যে যে বিভিন্ন গুপ্ত সম্রাটরা ছিল, তাদের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে এত বড় সাম্রাজ্যের উত্থান ঘটেছিল এবং তা হচ্ছে যে টিকেও ছিল, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে যখন এই শাসকই অযোগ্য বা বলা যায় যে দুর্বল হয়ে পড়ে, তখন কিন্তু এই বিশাল সাম্রাজ্য সামলানো তাদের পক্ষে সহজ হয়ে ওঠেনি, যার ফলে এই সাম্রাজ্যের কী হয়? পতন ঘটে। বা বলা যায় যে স্কন্দগুপ্তের পরবর্তী যে গুপ্ত সম্রাটরা ছিল তারা ছিল অযোগ্য বা তাদের কোনোরকম কোনো দক্ষতা ছিল না, ঠিক আছে? তো তাদের এই অযোগ্যতা বা অদক্ষতাই এই সাম্রাজ্যের পতনের জন্য অন্যতম একটি প্রধান কারণ ছিল, কেননা তারা এত বড় বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে পারেনি, ঠিক আছে? তারপরে দেখো, দ্বিতীয়তম কারণস্বরূপ বলা হয়েছে কি? হুন আক্রমণ। তো এক্ষেত্রে বলা হয়েছে যে গুপ্ত সাম্রাজ্যের পতনের সবচেয়ে বড় বাহ্যিক কারণ ছিল মধ্য এশিয়ার যাযাবর জাতির বা বলা যায় যে এই হুন জাতির বর্বর আক্রমণ, ঠিক আছে? তো গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য যে কারণগুলি দায়ী ছিল তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি কারণ হলো এই হুন জাতির আক্রমণ, ঠিক আছে? তো কুমারগুপ্ত এবং কি স্কন্দগুপ্তের সময়ে হুন আক্রমণ প্রতিহত করা গেলেও পরবর্তী দুর্বল রাজাদের আমলে তোরমান এবং কি মিহিরকুলের নেতৃত্বে হুনরা গুপ্ত সাম্রাজ্যের ব্যাপক ক্ষতি সাধন করে এবং অর্থনীতিকে পঙ্গু করে দেয়। তো কুমারগুপ্তের সময়কাল থেকেই এই হুন আক্রমণ শুরু হয়, কিন্তু কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্তের সময়কালে হুন আক্রমণ হলো সেই হুনদেরকে প্রতিহত করা বা পরাজিত করা তাদের পক্ষে সম্ভব হয়েছিল। যেমন কুমারগুপ্ত হোক বা স্কন্দগুপ্ত হোক, এই হুনদের কিন্তু পরাজয় ঘটিয়েছিল, ঠিক আছে? তো স্কন্দগুপ্ত এই হুন জাতির আক্রমণ থেকে
ভারতকে কি করেছিল, রক্ষা করেছিল, যার জন্য স্কন্দগুপ্তকে আবার ভারতের রক্ষাকর্তাও বলা হয়। ঠিক আছে, তো কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত এই হুন জাতির আক্রমণকে সামাল দিতে পারলো বা হুন জাতিকে পরাজিত করতে পারলেও পরবর্তী যে দুর্বল রাজারা ছিল তাদের পক্ষে এই হুনদের আক্রমণকে প্রতিহত করা সম্ভব ছিল না। ঠিক আছে, তো হুনরা বারবার আক্রমণ করে এবং বারবার কি করে, ভারতবর্ষ থেকে নিয়ে যেতে থাকে, যার ফলে অর্থনৈতিক অবস্থা কি হয়েছিল, একেবারে ভেঙে পড়েছিল। এবং এই হুন জাতির বারবার বা বলা যায় যে বর্বর আক্রমণ মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অন্যতম প্রধান কারণ ছিল। ঠিক আছে, তো এটি হলো অন্যতম একটি প্রধান কারণ। তারপরে দেখো তৃতীয়তম কারণ ছিল বলা হয়েছে যে সামন্তদের বিদ্রোহ ও অভ্যন্তরীণ কোন্দল। তো এক্ষেত্রে বলা হয়েছে যে গুপ্ত রাজারা দূরবর্তী অঞ্চলগুলি শাসনের জন্য সামন্ত রাজাদের ওপর নির্ভর করতো। ঠিক আছে, তো কেন্দ্রীয় শাসন দুর্বল হওয়ার সুযোগ নিয়ে যশবর্ধন এবং কি শশাঙ্ক প্রমুখ শক্তিশালী সামন্ত প্রভুরা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে এবং এর ফলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আলগা হয়ে যায়। তো গুপ্ত রাজারা কি করেছিল, এত বড় বিশাল সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করে সামন্ত প্রভুদের বা প্রাদেশিক শাসনকর্তাদের শাসন করার জন্য দায়িত্ব অর্পণ করত। ঠিক আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার দুর্বল হয়ে পড়লে, যেহেতু পরবর্তী শাসকরা দুর্বল ছিল, তো কেন্দ্রীয় সরকার দুর্বল হয়ে পড়লে এই দুর্বলতার সুযোগ নিয়ে এই প্রাদেশিক শাসনকর্তা বা বলা যায় যে সামন্তরা কি করে, নিজ নিজ এলাকায় স্বাধীন হয়ে ওঠে বা তারা স্বাধীনতা ঘোষণা করে। ঠিক আছে, তো যার ফলে গুপ্ত সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে এবং এই তারা কি করে বা এই সামন্তরা বিদ্রোহ করে। ঠিক আছে, গুপ্ত রাজাদের প্রতি, এবং এই যে কোন্দল শুরু হয় এটাও কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে অন্যতম একটি প্রধান কারণ হলো অর্থনৈতিক সংকট। তো এক্ষেত্রে বলা হয়েছে যে অনবরত যুদ্ধ বিগ্রহ, হুন আক্রমণ ঠেকানোর খরচ এবং কি দূরবর্তী দেশগুলির সাথে বাণিজ্য কমে যাওয়ার ফলে গুপ্তদের রাজকোষ একেবারে শূন্য হয়ে পড়েছিল। ঠিক আছে, তো শেষ দিকের গুপ্ত রাজাদের জারি করা সোনার মুদ্রা ভেজালের পরিমাণ বৃদ্ধি পাওয়া এর বড় প্রমাণ। ঠিক আছে, তো এই সময়কালে বিভিন্ন যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এবং আভ্যন্তরীণ কোন্দল বা বলা যায় যে আভ্যন্তরীণ বিদ্রোহ ঠেকাতে বহু যুদ্ধ বিগ্রহ হয়েছিল। এছাড়া কি হুন আক্রমণ হয়েছিল বারবার, যার ফলে তাদেরকে প্রতি বছর বা বলা যায় যে বারবার আক্রমণের ফলে, বারবার অর্থ প্রদান করার ফলে এই যে গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা তা একেবারে ভেঙে পড়েছিল এবং এর মধ্যে দূরবর্তী দেশগুলির সাথে যে বাণিজ্য, সেই বাণিজ্যও কমে যায়, যার ফলে অর্থনৈতিক অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছিল এবং কি গুপ্ত রাজাদের যে রাজকোষ তা শূন্য হয়ে পড়েছিল। ঠিক আছে, তো এই রাজনৈতিক শূন্যতার অন্যতম প্রধান স্বরূপ হলো যে সোনার মুদ্রা। পরবর্তী গুপ্ত রাজারা যে সোনার মুদ্রা জারি করেছিল তা ছিল একেবারে ভেজাল। ঠিক আছে, তো এই অর্থনৈতিক সংকট গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য অন্যতম প্রধান কারণ ছিল। ঠিক আছে, তারপরে দেখো অন্যতম একটি প্রধান কারণ রয়েছে রাজ পরিবারের ভিতরের বিবাদ। তো এক্ষেত্রে বলা হয়েছে যে পরবর্তী সময়ে সিংহাসন লাভকে কেন্দ্র করে গুপ্ত রাজ পরিবারের সদস্যদের মধ্যে প্রায় গৃহযুদ্ধ ও চক্রান্ত দেখা দিত। তো এই অভ্যন্তরীণ বিবাদ এবং কি সাম্রাজ্যের শক্তিকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছিল। ঠিক আছে, তো এই আভ্যন্তরীণ যে বিদ্রোহ বলা যায় তাও কিন্তু বা রাজপরিবারের আভ্যন্তরীণ বিদ্রোহ গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল। তো এর পাশাপাশি আরও বিভিন্ন কারণ দায়ী ছিল, যেমন হচ্ছে যে সেনাবাহিনীর দুর্বলতা। তো এই সময়কালে গুপ্ত রাজারা সেনাবাহিনীর জন্য একেবারে সামন্তদের ওপর নির্ভর হয়ে পড়েছিল। তো সামন্তরা গুপ্ত রাজাদের যে পরিমাণ সেনাবাহিনীর প্রয়োজন ছিল সেই পরিমাণ সেনাবাহিনীর যোগান দিত না। তো এত বড় বিশাল সাম্রাজ্য পরিচালনা করার জন্য যে সেনাবাহিনীর প্রয়োজন ছিল সেই সেনাবাহিনীর দুর্বলতাও কিন্তু এই গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের আলোচনার ক্লাস এতটাই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।